শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সুস্থ ও নিরাপদে আছো। আজকে আমাদের পাঠের বিষয় অর্থনীতি, শ্রেণী নবম দশম অর্থনীতি। আজকে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের বই আছে, বইটা একটু খুলো, প্রথম অধ্যায়টা খুলো, তোমাদের বই আছে। আজকে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমার পাঠের বিষয় অর্থনীতির পরিচয়। অর্থনীতির পরিচয়। আজকে আমরা অর্থনীতির সাথে পরিচিত হব। তাহলে অর্থনীতির পরিচয় জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে অর্থনীতি কি। তাহলে অর্থনীতি হচ্ছে তোমাদের বইয়ে কি আছে আমরা একটু দেখি। সনাতন বা আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল। খাবার দাবার, কাপড় চোপড় এবং বাড়িঘর এসবই ছিল মানুষের মৌলিক চাহিদা। তাহলে মানুষের সেরকম চাহিদা ছিল না। মানুষ কী করতো? দ্রব্য সামগ্রী বিনিময়ের রীতি ছিল খুবই সীমিত। মানুষ কোনো রকমের থাকা খাওয়া পরে বেঁচে থাকাটাই ওদের জীবন ছিল। এখনকার বর্তমান যুগে মানুষের যেরকম চাহিদা, তখনকার আদিম সমাজে সেরকম কি ছিল না, চাহিদা ছিল না। মুসানবীর সময়ে অর্থাৎ 2500 খ্রিস্টপূর্ব, এটা আমরা একটু দেখি। 2500 খ্রিস্টপূর্ব, 2500 খ্রিস্টপূর্ব হচ্ছে তোমার যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। 2500 খ্রিস্টপূর্ব কোন সভ্যতা? হিব্রু সভ্যতা কি করেছে? যুগের ধর্মগ্রন্থ বা দর্শন বইয়ে অর্থনীতি বিষয়ে অগোছালো কিছু আলোচনা হয়। আয়, ধর্ম, নৈতিকতা, দর্শন, অর্থনীতি তখন একসঙ্গে আলোচিত হতো। অর্থনীতি বিষয়ের তাহলে কি ছিল না? তখন একসাথে আলোচনা হওয়ার কারণে অর্থনীতি বিষয়টা যে আলাদা একটা বিষয়, সে বিষয়ে কোনো কি ছিল না, অস্তিত্ব ছিল না। বর্তমান ইউরোপীয় সভ্যতার মূল ভিত্তি হলো গ্রিক চিন্তাবিদদের চিন্তাভাবনা, রোমান আইন এবং খ্রিস্ট ধর্ম। গ্রিসের প্রথম এরিস্টটল সহ অন্যান্য গ্রিক দার্শনিক। তাহলে গ্রিসের প্রথম তোমার অর্থনীতি বিষয়টা আসছে, তাহলে কোথায়? গ্রিকে কি হয়েছে? কে? এরিস্টটল। দার্শনিক এরিস্টটল সহ অন্যান্য গ্রিক দার্শনিক ব্যক্তি মালিকানা। তাহলে এরিস্টটল কি করেছে? তোমার এরিস্টটল উনি একজন কে? এরিস্টটল কে? একজন দার্শনিক, একজন দার্শনিক। উনি কি করেছেন দেখো, কি নিয়ে? ব্যক্তি মালিকানার ধারণাটি গ্রহণ করেন। ভূমির ওপর ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়। আগে যেখানে জীবনযাপন করতো, বনে জঙ্গলে মানুষ বসবাস করতো, আদিম সমাজ। কিন্তু যখন এরিস্টটল দার্শনিক মতবাদ প্রকাশ করেন, তখন মানুষের ভূমির ওপর নিজের একটা অধিকার প্রতিষ্ঠিত হয়। তখন কি হয়েছে? গ্রিক সভ্যতা মূলত নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা। তখন এই গ্রিক সভ্যতাটা ছিল যে কি ছিল? মূলত নগর রাষ্ট্রভিত্তিক সমস্যা, নগর রাষ্ট্র ভিত্তিক সভ্যতা। গ্রিক সভ্যতা ছিল যে নগর রাষ্ট্রভিত্তিক সভ্যতা। তাহলে কি বলছে দেখো, দাসপ্রথা ছিল সে যুগের একটি স্বীকৃত বিষয়। শহরের অধিবাসীরা ছিল মূলত ব্যবসায়ী এবং মিস্ত্রি। অর্থনীতির ইংরেজি শব্দ। এবার আমরা এটা পড়বো, তোমার অর্থনীতি বিষয়টা প্রত্যেকে এসছে। তাহলে এতটুকু দেখা হয়েছে তোমাদের। এবার আসো আমরা একটু অর্থনীতি জিনিসটা কি জানি। অর্থনীতির ইংরেজি হচ্ছে যে তোমার ইকোনমিক্স। ঠিক আছে, অর্থনীতি। তাহলে দেখো, ইকোনমিক্স এটার পরিভাষা হচ্ছে যে অর্থনীতি। তাহলে এই ইকোনমিক্স বা অর্থনীতির তোমার উত্তরাধিকারী হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিকরাই কি করেছে? গ্রিক শব্দ উত্তরাধিকারী হলো গ্রিক শব্দ ঐকোনমিয়া। কোথা থেকে এসেছে? ঐকোনমিয়া থেকে, ঐকোনমিয়া। তাহলে অর্থনীতি শব্দটি এসেছে গ্রিক শব্দ। ঐকোনমিয়াটা কি শব্দ? তোমার গ্রিক শব্দ কি? ঐকোনমিয়া এসছে কি? কোথা থেকে? তাহলে আমরা ঐকোনমিয়া, ঐকোস, এই ঐকোনমিয়ার ঐকোস মানে হচ্ছে গৃহ বা ঘর। আর নোমাস মানে হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে তোমরা দেখো, ঐকোনমিয়া শব্দটি একটি গ্রিক শব্দ। ঐকোস মানে গৃহ বা ঘর, আর নোমাস মানে হচ্ছে যে
কি ব্যবস্থাপনা। তাহলে আমরা ঐকোনিমিয়া শব্দের অর্থ হচ্ছে দুইয়ের সমন্বয়ে শাব্দিক অর্থ হচ্ছে যে শাব্দিক অর্থ হলো ঐকোস আর নোমাস মিলে শাব্দিক অর্থ কি পাচ্ছি আমরা? গৃহ ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান, গৃহ ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান। এখন আমি বলতে যাচ্ছি এই যে গৃহ ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান, এটা দেখে একটা কথা মনে পড়েছে তোমাদের, গৃহ ব্যবস্থাপনা। তাহলে দেখো ঘরে ধরো তোমার বাড়িতে 6 জন মেহমান এসছে। এখন 6 জন মেহমানের তোমার বাড়িতে ডিম আছে 4টি। এখন তুমি কিভাবে এই 6 জনকে এই 4টি ডিম রান্না করে ভাগ করে সমপরিমাণে খাওয়াবে, এটাই হচ্ছে যে তখন এই গৃহ ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞানের কাজ, অর্থনীতির কাজ ছিল সেটা। যখন মানুষের চিন্তা চেতনা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে বর্তমান যুগে, তখন চিন্তা করলো অর্থনীতি শুধুমাত্র গৃহ ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থনীতি আসলে একটা কল্যাণের বিজ্ঞান। সে কল্যাণটা কি? মানব কল্যাণ। তাহলে মানুষ তার সীমিত সম্পদ দিয়ে কিভাবে বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের ব্যবহার করে কিভাবে মানুষের অভাব পূরণ করবে, সেটাই হচ্ছে অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে এসো আমরা এখন একটু দেখি কিভাবে এটা বোঝানো যায়। তাহলে অর্থনীতি তোমাদের বইয়ে আছে, এখানে তোমরা দেখতে পারবে। বলছে গৃহস্থালী ম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড। আচ্ছা, প্লেটো, আরো 2 জন আছে যারা 2 চিন্তাবিদ যারা অর্থনীতি নিয়ে চিন্তা করেছেন। একজন হচ্ছে তোমার প্লেটো, একজন হচ্ছে প্লেটো, উনি একজন দার্শনিক। আরেকজন হচ্ছে অ্যারিস্টটল, আগেও বলেছি তোমাদেরকে অ্যারিস্টটল। প্লেটো হচ্ছে তোমার কত থেকে কত? 427 থেকে 347 খ্রিস্টপূর্ব। আর অ্যারিস্টটল হচ্ছে তোমার 384 থেকে 322 খ্রিস্টপূর্ব। এই সময়কালের মধ্যে ওনারা দার্শনিকরা অর্থনীতি নিয়ে কি করেছেন? বিশদভাবে চিন্তা করেছেন। তাহলে ওই 2 জন চিন্তাবিদ বলেছেন ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাসপ্রথা এবং সুদসহ অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে ওনারা 2 জন কি করেছে? এই 2 জন চিন্তাবিদ আলোচনা করেছেন। ওনারা 2 জন কিন্তু দার্শনিক ছিল। রোমানরা সামরিক এবং সফল রাষ্ট্র পরিচালক হিসেবে অধিক পরিচিত। রোমানরা মূলত গ্রিকদের দেওয়া অর্থনৈতিক চিন্তাধারাকে নিজের করে নেয়। রোমান সমাজে কৃষিকে অত্যন্ত মহৎ এবং সম্মানজনক পেশা হিসেবে কি করা হতো? মনে করা হতো। রোমান দার্শনিকরা টাকা লগ্নি করাকে, টাকা সুদে খাওয়াকে, মানে সুদে খাটানো একটা টাকা কাউকে দিয়ে তুমি ওখান থেকে আরেকটা আয় করলে, এক ধরনের মুনাফা অর্জন করলে, ওটাকে ওরা খুনের সমান অপরাধ বলে মনে করতো। এরপর আসে প্রাচীন ভারতে। তাহলে আমরা দেখলাম গ্রিক সভ্যতার মধ্যে প্রথমে অর্থনীতির বিষয়টা আসে, তারপর রোমানরা, এরপর আসে ভারতীয়রা কি বলেছে? প্রাচীন ভারতে 4র্থ খ্রিস্টপূর্বে কোড্রিলের অর্থশাস্ত্রে রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সামরিক বিষয়ের ওপর আলোকপাত করা হয়। 16 শতাব্দীর শেষ ভাগে, মানে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত, 16 শতাব্দীর শুরু থেকে শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত, মানে 1590 থেকে কত? 1590 থেকে তোমার 1780। এই 1590 থেকে 1780 পর্যন্ত কি করেছে? ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে কি বলা হয়? বাণিজ্যবাদ বলা হয়। তাকে কি বলা হয়? বাণিজ্যবাদ বা মার্কেন্টাইলিজম। তাহলে এই হচ্ছে কথা। এরপর আসো, ভূমিবাদীদের মতে কৃষি হল উৎপাদনশীল খাত, অন্যদিকে শিল্প বাণিজ্য উভয়ই অনুৎপাদনশীল খাত হিসেবে মনে করা হতো। এবার আমরা অর্থনীতি বিষয়ে, তোমাদের বইয়ে আছে ইংরেজি অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে অর্থনীতি একটি বই প্রকাশ করেন। বইটা কি এটা নিয়ে আমি একটু দেখি, এখানে আসো আমরা পড়ি। উনি হচ্ছেন যে অর্থনীতির জনক। জনক শব্দের অর্থ কি? পিতা। তাহলে আমরা অর্থনীতির জনক কাকে জানি? অ্যাডাম স্মিথ। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থনীতির স্রষ্টা বা জনক। স্রষ্টাকে, সৃষ্টিকারী, যে অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ কি বলেছে? 1776 সালে, কত সালে? 1776 সালে তার একটা বই অ্যান ইনকোয়ারি, An Enquiry
inquiry into the nature and causes of wealth of nations. নামক গ্রন্থ। এটা একটা বইয়ের নাম। তাহলে বইয়ের নামটা কি আমরা একটু দেখি। অর্থনীতি জন অ্যাডাম স্মিথের বই 1776 সালে প্রকাশিত অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কসেস অফ ওয়েলথ অফ নেশনস নামক গ্রন্থে উনি কি বলেছেন দেখো অর্থনীতি নিয়ে। উনি বলেছেন অর্থনীতি হচ্ছে যে তোমার সম্পদের বিজ্ঞান। তাহলে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। উনি এই বইয়ে কি বলেছেন? ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ, তার গ্রন্থে বলেন অর্থনীতি কিসের বিজ্ঞান? সম্পদের বিজ্ঞান। তাহলে অর্থনীতি সম্পদের বিজ্ঞান। ইকোনমিক্স ইজ দ্য, ইংরেজিতে আমরা বলতে পারি সায়েন্স অফ ওয়েলথ, সম্পদের বিজ্ঞান। ওয়েলথ মানে কি? সম্পদ। তাহলে উনি বলেছেন যে কি ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। আচ্ছা, এরপর আসে আরেক দিকপাল আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল কি বলেছেন? আমরা একটু দেখি। 1890 সালে অর্থনীতি নিয়ে দেখো 1890 সালে কে আরেকজন আলফ্রেড মার্শাল কি বলেছেন? প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে বলেন, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে বলেন অর্থনীতি মানব কল্যাণের সাথে সম্পৃক্ত জীবনের সাধারণ কাজের আলোচনা করে। অর্থনীতি কি করেন? মানব কল্যাণের সাথে সম্পৃক্ত জীবনের, মানব কল্যাণের সাথে সম্পৃক্ত জীবনের সাধারণ কাজের আলোচনা করেন। তাহলে দেখো উনি কি বলেছেন? 1890 সালে প্রকাশিত আলফ্রেড মার্শালের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে তিনি বলেন অর্থনীতি মানব কল্যাণের সাথে সম্পৃক্ত জীবনের কি নিয়ে সাধারণ কাজের আলোচনা করেন। তাহলে এটা যদি আমরা লিখি এখানে, এটা আমরা যদি ইংরেজিটা যদি একটু লিখি সংজ্ঞার, ইকোনমিক্স is the study of mankind in the ordinary business of life, তাহলে কি বলেছেন উনি দেখো, ঠিক আছে। তাহলে 1890 সালে আলফ্রেড মার্শাল যখন প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইটা গ্রন্থ উনি কি লিখেছিলেন? ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। এটা উনি তখন আলফ্রেড মার্শাল এটা ইংরেজিতে লিখেছেন। আমরা এটা কি করেছি বঙ্গানুবাদটা, বাংলা অনুবাদটাই আমরা পড়ি। সেটা কি বলেছে উনি? ওখানে উনি বলেছেন অর্থনীতি কি করে মানব কল্যাণের সাথে সম্পৃক্ত জীবনের সাধারণ কাজ নিয়ে অর্ডিনারি, এটা কি বলেছে? ইন দ্য অর্ডিনারি মানে সাধারণ জীবন কি কাজ নিয়ে আলোচনা করে। এরপর আরেকটা সংজ্ঞা আছে, এরপর আমরা পড়ব লায়নেল রবিন্স সের আরেকটা সংজ্ঞা।
এগুলোর মধ্যে আমরা বুঝতে পারতেছি এক একজন বিভিন্ন মুনির বিভিন্ন মত, নানা মুনির নানা মত কীভাবে অর্থনীতিকে প্রকাশ করেছেন। 1931 সালে, কত সালে? 1931 সালে সবচাইতে আলোচিত সংজ্ঞা এটা, এল রবিন্স, লায়নেল, এটা কে? উনি প্রফেসর, অধ্যাপক সবগুলা, লায়নেল রবিন্সের মতে, না লায়নেল রবিন্সের বইয়ের নামটা লিখে আগে, নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ সায়েন্স। তাহলে কি বলেছে? 1931 সালে লায়নেল রবিন্সের গ্রন্থ নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ সায়েন্স নামক গ্রন্থে উনি কি বলেছেন? অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য, অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে মানব আচরণ নিয়ে আলোচনাই হলো অর্থনীতি, আলোচনাই হলো কি? অর্থনীতি। তাহলে আমরা এখানে তিনজন পেয়েছি। এখন কে বলেছেন? প্রথমে হচ্ছে যে অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল। এখন পেয়েছি আমরা লায়নেল রবিন্স। কি বলেছে? 1931 সালে লায়নেল রবিন্সের নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ সায়েন্স নামক গ্রন্থে অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে মানব আচরণ নিয়ে আলোচনাই হলো কি? তোমার অর্থনীতি। তাহলে দেখো, এটা আমরা যদি একটু ইংরেজিতে লিখি, এখানে কি বলেছে আমরা একটু দেখি। ইকোনমিক্স ইজ এ সায়েন্স, একটা বিজ্ঞান, হুইচ হ্যাভ, ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হবে, হুইচ স্টাডিজ, এখানে লিখি। হিউম্যান বিহেভিয়ার, মানব আচরণ, অ্যাজ এ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ, একটা সম্পর্ক। রিলেশনশিপ মানে কি? সম্পর্ক। কিসের মধ্যে? বিটুইন অ্যান্ডস সম্পদ, অ্যান্ড স্কার্স মানে হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের, স্কার্স মিন্স which have alternative uses, তোমরা ইংরেজি সংজ্ঞাগুলো বইতে নেই, এগুলো তোমরা লিখে নেবে, এগুলো সাথে লিখবে, সংজ্ঞা আসলে এগুলো লিখবে, কারণ ওনারা তো এগুলো আসলে ইংরেজিতে বলেছে, আমরা যদিও বাংলাতে পড়ি। তাহলে কি দেখো, 1931 সালে লায়নেল রবিন্স, অধ্যাপক লায়নেল রবিন্স নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ সায়েন্স নামক গ্রন্থে কি বলেছেন? ইকোনমিক্স ইজ এ সায়েন্স, ইকোনমিক্স হচ্ছে একটি বিজ্ঞান, হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার, মানে হচ্ছে যে মানুষের আচরণ নিয়ে আলোচনা করে, অ্যাজ এ রিলেশনশিপ, একটা সম্পর্ক, বিটুইন অ্যান্ড স্কার্স মিন্স হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস, মানে হচ্ছে সম্পদ এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের কি করে ইউজেস, মানে হচ্ছে অল্টারনেটিভ, কীভাবে ব্যবহার করা যায়। আমরা যাতে একটা সম্পদ যদি আমাদের সীমিত থাকে, সেটার পরিবর্তিত বিকল্প সম্পদ আমরা কিভাবে ব্যবহার করে আমাদের চাহিদাটা পূরণ করতে পারি, তিনি সেটা কী করে অভাবটা পূরণ করতে পারি, সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। আজকে আমাদের অর্থনীতি এই সংজ্ঞা এতটুকু। এরপর আমাদের বইয়ে কি আছে দেখো, তোমাদের পৃষ্ঠা নাম্বার 3 নম্বরে কি আছে দেখো, দুটি উনি আরও এখানে এই সংজ্ঞাগুলোর পর অর্থনীতির, আমরা এতটুকু তো অর্থনীতিটা বুঝতে পেরেছি। এরপর আসো
কি বলেছে দেখি, দুটি প্রধান অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। কি বলেছে দেখো, মানুষ যা চায় তা সব কিছু পায় না, এই না পাওয়ার নামই হচ্ছে অভাব। মানুষের জীবনে কিনে অভাবের শেষ নাই। যেমন ধরো তুমি একজন শিক্ষার্থী, তোমার থেকে 1000 টাকা আছে, তোমার থেকে এটা কি করতে হবে, শার্ট প্যান্ট ভালো জুতা দরকার, এভাবে দেখা যাবে তোমার অনেক কিছু দরকার, কিন্তু তোমার আছে মাত্র 1000 টাকা, তোমার প্রয়োজনের তুলনায় এই টাকার পরিমাণ অনেক কম। এটাকে বলে যে সম্পদের দুষ্প্রাপ্যতা। মানে তোমার 1000 টাকা দিয়ে তোমার যে 3টা জিনিস লাগবে, তুমি 3টাই কিন্তু 1000 টাকা দিয়ে পারছো না। হয় তোমার থেকে এটার বিপরীতে যে কোনো একটা, তোমার যেটা সবচেয়ে বেশি দরকার সেটাই তোমার থেকে কি করতে হবে, ক্রয় করতে হবে। তাহলে দেখো, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব, এটা নিয়ে কি বলেছে তোমাদের বইয়ে, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। এটা একটু আমরা দেখে নিই, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। এখানে কি বলেছে দেখো, চাওয়া অনুযায়ী সবকিছু না পাওয়ায় মানুষের মূল সমস্যা। আমরা যা চাই সবসময় কি তা পাই না। যে কোনো দ্রব্য, যেমন বই বা সেবা সামগ্রী হচ্ছে চিকিৎসা সেবা, উৎপাদন করতে কি হয়, সম্পদের দরকার হয়, কিন্তু সম্পদ হচ্ছে সীমিত। সীমিত সম্পদ দিয়ে সীমিত দ্রব্য কি হয় না, পাওয়া সম্ভব নয়। সেজন্য সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ হয় না। দুষ্প্রাপ্যতার কারণ হচ্ছে এটাই। অভাব কম হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না। বিখ্যাত অর্থনীতিবিদ ওই যে আমাদের বলেছে, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের সমন্বয় করে আর মানবীয় সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ নিয়ে বিশ্লেষণ করে। তাহলে অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে সম্পদ সীমিত বলে সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের গুরুত্বটি পায়। যেমন দেখো, আমাদের অভাব রয়েছে বলে তো তোমার চাহিদা রয়েছে, তাহলে আমাদের সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদকে আমরা কি করতে হবে, কিভাবে কাজে লাগাবো, সেই বিষয়টাই আমাদের অর্থনীতি আলোচনা করে। ঠিক আছে, অর্থনীতি আলোচনা করে। তাহলে এখানে কি বলছে, দেখো, এইসব দ্রব্যের ক্ষেত্রে সাধারণত অভাব দেখা যায় না। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়ে মানুষের সকল অভাব কি হয় না, পূরণ হয় না। মানুষের অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষের এই অভাবগুলো কি করতে হয়, পূরণ অতি অপ্রয়োজনীয় অভাবগুলোই মানুষের অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করতে হবে। যেমন ধরো, তুমি স্কুলে আসতে হলে তোমার থেকে স্কুল ড্রেসও দরকার, ব্যাগও দরকার, জুতোও দরকার, কিন্তু তোমার থেকে সে পরিমাণ অর্থ নেই বা সামর্থ্য নেই সে মুহূর্তে 3টা দ্রব্য। তাহলে তোমার থেকে চিন্তা করতে হবে, আমার সর্বপ্রথম আমার থেকে কোন জিনিসটা বেশি দরকার, কি ড্রেস নাকি বই নাকি জুতো। এটা বিকল্প চিন্তাটা করে তুমি যেটা কিনবে সেটাই হচ্ছে সেই মুহূর্তে তোমার দুষ্প্রাপ্যতা। আরেকটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা হচ্ছে যে তোমার ধরো তোমার থেকে 2টা সুযোগ আছে, একটা হচ্ছে গল্পের বই কিনা, আর একটা হচ্ছে যে একটা ধরো হারমোনিয়াম কিনা। এখন তোমার কাছে কোন জিনিসটা বেশি, তোমার যদি বেশি প্রিয় হয়ে থাকে গল্পের বই পড়া, তাহলে তুমি কি করবে না, হারমোনিয়ামটা কিনবে না। আর যদি তোমার থেকে মনে হয় যে না, আমার গান শেখাটা বেশি গুরুত্বপূর্ণ বই পড়ার থেকে, গল্পের বই পড়া থেকে, তাহলে তুমি হারমোনিয়ামটা কিনলে। তা তুমি হারমোনিয়ামটা কেনার জন্য যে গল্পের বইটা কিনলে না, হ্যাঁ, এটাই হচ্ছে যে মানে সুযোগ ব্যয় হচ্ছে গল্পের বইটা। সুযোগ ব্যয় মানে হচ্ছে তোমার গল্পের বইটার বিপরীতে তুমি কি করেছো, হারমোনিয়ামটা কিনেছো। এভাবে হচ্ছে যে তোমার এই আজকে তোমাদের পাঠের মধ্যে আছে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ ছিল, অর্থনীতি ছিল, আমরা আলোচনা করেছি অর্থনীতি কি, আর হচ্ছে 2টো প্রধান অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা, অসীম অভাব, আরেকটা পড়েছি আমরা সুযোগ ব্যয়। তাহলে আজকে ক্লাস আমাদের এখানে, আগামী ক্লাসে আমরা অর্থনীতি বলতে কি বোঝায়, এই যে বিভিন্ন চিন্তাবিদের, অর্থনীতিবিদের সংজ্ঞা দিয়েছে, সংজ্ঞাগুলো, সমালোচনাগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করবো আগামী ক্লাসে। আজকে এই পর্যন্ত। তোমরা এই 2 অর্থনীতি উৎপত্তি ও বিকাশ আর প্রধান অর্থনীতি যেগুলো পড়িয়েছে আর কি, এগুলো একটু তোমরা ভালো করে দেখবে, আর ইংরেজি কোটেশনগুলো ভালো করে মনে রাখবে। সংজ্ঞাগুলো, ডেফিনেশন যেগুলো আমি দিয়েছি এখানে, রবিন্স, মার্শাল, তারপর তোমার লায়নেল রবিন্স, অধ্যাপক মার্শাল, অ্যাডাম স্মিথের, এগুলো একটু ভালো করে দেখবে। তাহলে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।